আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইউরোপের বসনিয়ার ভেতর যুক্তরাষ্ট্রের এই যে ঘাঁটিটি আপনারা দেখছেন, যেটি স্নেবেসিয়া ঘাঁটি নামে পরিচিত, এটি কিন্তু প্রথমে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ছিল না। এটি ছিল জাতিসংঘের স্বীকৃত একটি মানবিক করিডোর বা সেফ জোন এরিয়া। মানবিক করিডোরের নাম করে 1993 সালে এই ঘাঁটিটি সর্বপ্রথম প্রকাশ পায়। তবে পরবর্তী সময় যুক্তরাষ্ট্র সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করার পর 1995 সালে সার্ব বাহিনী এই ঘাঁটিটি দখল করে নেয়। তারপরে কিন্তু জনগণকে রক্ষা করার কথা বলে এখানে ন্যাটো এবং যুক্তরাষ্ট্র সৈন্য প্রেরণ করে। 70 বছর পেরিয়ে গেছে, নতুন দুইটি দেশও প্রতিষ্ঠা হয়েছে, তবে ঘাঁটির কোনো পরিবর্তন হয়নি, এখনো ঘাঁটি আছে। ঠিক একই কথা কিন্তু সিরিয়ার ভেতর যুক্তরাষ্ট্রের যে 3টি ঘাঁটি রয়েছে তাদেরও। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই ইরাক থেকে যুক্তরাষ্ট্র একটি মানবিক করিডোর তৈরি করে। তারা বলে যে কুর্দিদের সহযোগিতা প্রেরণ করতে হবে। তারপর ওই মানবিক করিডোর দিয়েই 3টি ঘাঁটি স্থাপন করে সিরিয়ার ভেতর, যা এখনো আছে, বর্তমানে খালি হচ্ছে। তুরস্ক একই কাজ করেছে। সিরিয়ার একেবারে সীমান্তের কাছে মানবিক করিডোর করে ইদবিলে তারা ত্রাণ সহায়তা দেওয়ার কথা ছিল। পরবর্তীতে ইদবিল সরাসরি দখল করে ফেলে তুরস্ক। এরপর আশেপাশের প্রচুর এলাকা তাদের দখলে এখনো রয়েছে। ঠিক একই অবস্থা ইউক্রেন এবং পোল্যান্ড সীমান্তে। পোল্যান্ড প্রথমে তার সীমান্ত দিয়ে একটি মানবিক করিডোর খোলে। তারা বলে ইউক্রেনের জনগণকে সহযোগিতা করবে যাতে তারা এক্সিট হতে পারে। জাতিসংঘের অধীনে খোলা পোল্যান্ডের সেই মানবিক করিডোর এখন সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের হাতে চলে গেছে এবং মানবিক করিডোরের পরিবর্তে সেটি একটি শক্তিশালী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পরিণত হয়েছে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের পতনের জন্য এই মানবিক করিডোরের একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে। ইতিহাস বলছে যে 1991 সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের পর মার্কিন যুক্তরাজ্য এবং ফ্রান্স উত্তর ইরাকে কুর্দি জনগোষ্ঠীকে সাদ্দাম হুসাইনের বাহিনী থেকে রক্ষা করার জন্য নো ফ্লাই জোন এবং মানবিক করিডোর স্থাপন করে। পরবর্তী সময়ে এই মানবিক করিডোরই সরাসরি একটি সামরিক ঘাঁটির মতো পরিণত হয় এবং কুর্দিদের অস্ত্র দিয়ে সাদ্দাম হুসাইনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধে সাদ্দাম হুসাইনকে উৎখাত করা হয়। প্রচন্ডভাবে রাজনৈতিক চাপ এবং প্রচন্ড সামরিক চ্যালেঞ্জ থাকার কারণে যেই সকল দেশে সরাসরি যুক্তরাষ্ট্র ঘাঁটি তৈরি করতে পারে না, সেই সকল দেশেই মানবিক করিডোরের মাধ্যমে তারা প্রথমে প্রবেশ করে এবং পরবর্তী সময় ঘাঁটিতে রূপান্তর করে। দেখুন, এতে দুইটা লাভ আছে। যদি সরাসরি কোনো দেশের ভেতর আপনি ঘাঁটি তৈরি করতে চান, সেই দেশের রাজনৈতিকভাবে একটা চরম উত্তেজনা তৈরি হতে পারে এবং আপনার প্রতিপক্ষ যদি শক্তিশালী হয় তাহলে ঘাঁটি স্থাপনের একেবারে প্রথম দিকেই হামলা করে সেটাকে বানচাল করে দিতে পারে। তবে এই ক্ষেত্রে মানবিক করিডোরের অধীনে যদি কার্যক্রম শুরু করা যায়, সেটা আস্তে আস্তে বড় করা যায়। দেখুন, মানবিক করিডোরে মানবিক সহায়তা দিতে হয়, যার জন্য বড় বড় কার্গো বিমান ল্যান্ড করতে হয়, আর এই জন্য তৈরি করতে হয় নতুন করে এয়ারপোর্ট, রানওয়ে। এই মানবিক করিডোরের পাশেই কিন্তু এগুলো তৈরি করা হয়। এখন যখন আপনি মানবিক করিডোর তৈরি করবেন, বহু মানুষ যাতায়াত করবে, তাদের নিরাপত্তা প্রয়োজন। এর জন্য কিন্তু সামরিক সদস্য প্রেরণ করা হয়। মিলিয়ন মিলিয়ন ডলারের মানবিক করিডোরে বিভিন্ন ত্রাণ আসবে, সেগুলো যাতে লুটপাট না হয়ে যায় সেটা নিশ্চিত করার জন্য আর্টিলারি ডিভিশনও মোতায়েন করা হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়, যাতে আহতদের চিকিৎসা যে করা হয় মানবিক করিডোরে তাদের ক্ষতি না হয়। মানে একটি সামরিক ঘাঁটি তৈরি করার যে পদক্ষেপগুলো ধাপে ধাপে মানবিক করিডোরের যে আড়াল রয়েছে তার মাধ্যমে তৈরি করা হয়। এই পুরো প্রক্রিয়াটাকে আপনি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির যে স্টেপগুলো রয়েছে এর সঙ্গে তুলনা করতে পারেন। যেমন ধরুন, উত্তর কোরিয়া বা ইরানের মতো দেশ যখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, তারা কিন্তু বলেনি আমরা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছি, এই মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আক্রমণ করব। তারা বলেছে যে আমরা এমন শক্তিশালী রকেট তৈরি করছি যা দিয়ে মহাশূন্যে আমাদের স্যাটেলাইট প্রেরণ করা যায়, আমরা মহাকাশ গবেষণা করব। তবে তাদের উদ্দেশ্য সরাসরি সামরিক। অনেকটা বলতে পারেন এই মানবিক করিডোর সেই রকমই একটা ব্যবস্থা। অভ্যন্তরীণ সংঘাতে কিন্তু আমরা জড়িয়ে পড়ার ব্যাপারটা হলো পরে, কিন্তু আমরা তো মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। যে শর্তাবলী আছে সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো, ইউএনের তত্ত্বাবধানে। বার্মা দেশে মিয়ানমার যেটাকে বলে, ওখানে খুব যুদ্ধ চলতেছে বলে একটা আরাকান আর্মি, আরাকান একটা দেশ, তার একটা সেনাবাহিনী তৈরি করছে, তারা স্বাধীন হবে। ওই বার্মার বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে। তো এই আরাকান আর্মিতে এমন একটা জায়গায় যে আমাদের পার্বত্য চট্টগ্রাম, আপনার চট্টগ্রামে 5 লাইন ধরে আছে,
তো আজকে একটা খবর দেখে আমি একটু চিন্তিত হলাম। ওই খবরটা দেখলাম যে বাংলাদেশের যে উপদেষ্টা, বৈদেশিক উপদেষ্টা তহিদ সাহেব, তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিচ্ছি। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু মানুষ কিন্তু বর্তমানে দেখা যায় একেবারে জোর গলায় তারা দাবি জানান যে ভোট ছাড়া কোনো ধরনের নির্বাচন ছাড়াই এই সরকারকে আরো 5 বছর থাকতে দিন। যদি 5 বছর থাকতে দেন তাহলে এই দেশকে সম্পূর্ণ পাল্টে দেবে তারা। এক্স্যাক্টলি আমি তাদের সঙ্গে একমত। যদি নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকার আগামী 5 বছর থাকতে পারে তাহলে পুরো বাংলাদেশকে পরিবর্তন করে দেবে, যে পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে। এই মানবিক করিডোরের নাম করে আমাদের টেকনাফের ভেতর এই যে ঘাঁটি গঠনের নতুন উদ্যোগ নেওয়া হলো, যেটা বাস্তবায়ন হচ্ছে, এর মাধ্যমে কিন্তু বোঝা যায় যে সমঝোতার লেভেলটা আসলে কোন পর্যায়ে হয়েছে। মায়ানমারের ভেতর বোমা হামলা হোক, সেখানকার মানুষ দারিদ্রতার সঙ্গে খাবার না পেয়ে মারা যাক, তাতে আমাদের কি? আমাদের নিরাপত্তার ঘাটতি কেন সার্বভৌমত্বের সঙ্গে আমরা আপোষ করব? ভারতের মতো দেশ, যেই দেশের নাগাল্যান্ড এবং মিজোরামের সঙ্গে সরাসরি জাতিগত সম্পর্ক রয়েছে আরাকান আর্মি এবং সেখানকার মানুষের, যেই ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হতে চাচ্ছে, তারা কেন মানবিক করিডোর দিচ্ছে না? তাদের দিক থেকে তো একদম সহজ, বাংলাদেশ থেকে তো নাফ নদী পার হতে হবে, সেখানে তো সেটাও লাগবে না, তাহলে তারা কেন দিচ্ছে না? এবং তারা ভালো করেই জানে মানবিক করিডোর তো শুধু নামের কথা, এটা হতে চলেছে পূর্ণাঙ্গ একটা সামরিক ঘাঁটি, যেটা শুধু সময়ের ব্যাপার। আর একবার ঘাঁটি শুরু হয়ে গেলে আগামী 70 বছর বাংলাদেশকে এই ঘাঁটির জন্য গোলামি করতেই হবে। এটাই হলো বাস্তবতা। কারণ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের ঘাঁটি যেই দেশে একবার হয়েছে, আজও পর্যন্ত সেই ঘাঁটি কোনোভাবেই সরানো যায়নি। আর ভৌগোলিক কৌশলগত দিক থেকে এই টেকনাফে ঘাঁটি হলে সেটা চীনের সীমান্তে সরাসরি প্রভাব ফেলানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ নিয়ামক। হঠাৎ করেই জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে পড়েন, 1 লক্ষ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন। বাংলাদেশের রোহিঙ্গাদের অর্থায়ন বন্ধ হয়ে যায়, আবার হঠাৎ করেই বৈঠকের পর সেই অর্থায়ন ফিরে আসে। যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় আমরা আরও সহযোগিতা বাড়িয়ে দেব। যুক্তরাষ্ট্রের যিনি এই প্যাসিফিকের প্রধান কমান্ডার রয়েছেন, জরুরি ভিত্তিতে বাংলাদেশে এসে বৈঠক করে যান। কেন এগুলো হয়েছে, এই বিষয়গুলো এখন পরিষ্কার। কারণ মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে, এটা বলে দেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে, নীতিগত সিদ্ধান্ত তারা যে নিলেন, বাংলাদেশের প্রতিশ্রুত যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা জনগণের ম্যান্ডেট পেয়েছেন, ভবিষ্যতেও ম্যান্ডেট পাবেন, তাদের সঙ্গে কি আলাপ আলোচনা হয়েছে? দেশের এত বড় জাতীয় স্বার্থের সিদ্ধান্ত এই অন্তর্বর্তী সরকার কি করে নিলেন? দেখুন, যখন একটি মানবিক করিডোর ওপেন করা হবে, সেই মানবিক করিডোর দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ সহায়তা প্রেরণ করতে পারবে, বাধা দেওয়া যাবে না। প্রশ্নটা হলো, যুক্তরাষ্ট্র যদি এই মানবিক করিডোর ব্যবহার করে বিপুল পরিমাণের অস্ত্র চীনা সীমান্তের কাছে যে সকল বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তাদের দিতে থাকে এবং চীনের বিরুদ্ধে কার্যক্রম শুরু করতে বলে, তাহলে চীনের সঙ্গে বাংলাদেশের শত্রুতা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? বা বর্তমানে যে আরাকান আর্মির সঙ্গে করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে, এখানে কোনোভাবেই কিন্তু মায়ানমারের বর্তমান যে সরকার রয়েছে, মিলিটারি সরকার, তারা অন্তর্ভুক্ত নয়। তাদের সঙ্গে সরাসরি আমাদের শত্রুতা আসলে কোন পর্যায়ে যাবে? যে দেশের 10 কিলোমিটার ভেতরে প্রবেশ করে আরাকান আর্মির সদস্যরা সশস্ত্রভাবে জলকেনি অনুষ্ঠান ব্যান্ড পার্টি করে পালন করে নিরাপদে চলে যায়, সেই দেশ আরাকান আর্মি মানবিক করিডোর দিচ্ছে, তাও আবার জাতিসংঘের অধীনে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের নিয়ন্ত্রণে এটা পরিচালিত হবে। এটা যে বাংলাদেশের জন্য একটা নিরাপত্তাজনিত কত বড় ঝুঁকি তৈরি করবে, সেটা একেবারে অবুঝ যে শিশু রয়েছে তারাও বোঝে। প্রশ্নটা হচ্ছে, কার স্বার্থে এই সিদ্ধান্ত হচ্ছে? বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে মায়ানমারকে এই করিডোর দিয়ে বাংলাদেশ কি পেল? বাংলাদেশের স্বার্থ কি? তাহলে কি যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্যই এই সিদ্ধান্ত? বাংলাদেশের মানুষের মনে এই প্রশ্নগুলো থাকবে এবং অবশ্যই এর যৌক্তিক উত্তর তারা খুঁজে বের করেও নেবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।